টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, বাজারে আমাদের বিনিয়োগ কৌশল নিয়ে কিন্তু আমরা অনেকেই খুব কনফিউজড যে অনেক ভালো ভালো শেয়ার বেশ ভালো ডিভিডেন্ড দিচ্ছে, এগুলো ডিভিডেন্ড খাবো না ডিভিডেন্ড খেয়ে একটা রিস্ক থাকতে পারে, ডিভিডেন্ডটা ফ্রি হয়ে যাবে, আবার রিস্ক আছে ফ্লোরে আটকে যাওয়ার। আবার একদিকে জাঙ্ক স্টক বা স্মল ক্যাপ মিড ক্যাপ কিছু শেয়ার, অল্প দামি শেয়ার যেগুলো, এগুলো খুব শার্পলি মুভ করছে, ভলাটাইল বলা যায়। আরেকদিকে ট্রেজারিতে শর্ট টার্ম ট্রেজারি বিলগুলোতে রিস্ক ফ্রি রিটার্ন আসছে ডাবল ডিজিটের কাছাকাছি। সো উই আর রিয়েলি কনফিউজড যে এখন আমাদের কোন দিকে যাওয়া উচিত। সামনে নির্বাচন, ম্যাক্রো ইকোনমিক পরিস্থিতিও খুব একটা ফেভারেবল না। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্টকে। তিনি আহমেদ ওমর সিদ্দিক, সিএফএ। তিনি হচ্ছেন হেড অফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, ক্যাল ইনভেস্টমেন্টস। ওমর ভাই, স্বাগতম। থ্যাংক ইউ ভাই। আপনি আমাদের এই কনফিউশন থেকে বেরিয়ে আসতে হেল্প করবেন, আপনার ইনসাইট অ্যান্ড আপনি এক্স্যাক্টলি কীভাবে আপনার ডিসিশন নিচ্ছেন এই জিনিসগুলো যদি শেয়ার করেন আর কি। রাইট, অ্যাজ ইউ সেড, আপনি কারেক্টলি বলছেন যে এখন খুবই একটা কনফিউজড টাইম, এবং একটা সবার মধ্যে আমরা যেটা দেখছি যে একটা সেফটিকে সবাই অনেকেই প্রেফার করছে। সো পার্টিকুলারলি আমি যদি বলি ইনস্টিটিউশনস এবং হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, তারা সেফটিটাকে প্রেফার করছে। এখন আপনি যেটা বললেন যে ট্রেজারি বিলস রাইট নাও দ্যাট ইজ দ্য সেফেস্ট, অ্যান্ড এট দ্য সেম টাইম রেটসও এখন সিগনিফিকেন্টলি আপ। সো রাইট নাও 3 months রেটস ইজ অ্যারাউন্ড 10%। সো আমরা যদি 6 মাস আগের সাথে কম্পেয়ার করি, ব্যাক দেন হয়তো ডিভিডেন্ড ইলটা অ্যারাউন্ড 6-7% ছিল, পার্টিকুলারলি আমি যদি বলি অয়েল ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর ক্ষেত্রে। সো ওইটার সাথে কম্পেয়ার করলে ব্যাক দেন দ্যাট ওয়াজ মোর অ্যাট্রাকটিভ। বাট রাইট নাও উইথ ট্রেজারি বিলস গিভিং অ্যারাউন্ড 10% অ্যানুয়াল রিটার্ন, ট্রেজারি বিল ইজ ওয়ার সেফ সাইডে সবাই থাকতে চাচ্ছে। অন দ্য গুড কোম্পানিজ যারা দিচ্ছে, পার্টিকুলারলি আমি যদি গুড কোম্পানিজদের দেখি, নর্মালি আনলেস আপনি এটা আগে থেকে হোল্ড করে রাখছেন, এখন মার্কেট থেকে কিনে যখন আপনি এটার ইল্ড ক্যালকুলেট করবেন তখন দেখবেন যে এটা লেস দেন 5% হবে। সো ইন দ্যাট কেস এখানে একটা রিস্ক থাকছে হচ্ছে যে ফার্দার কারেকশন হয় কিনা প্রাইসে। সো আলটিমেটলি হয়তো ইট মাইট নট বি, সো ইটস আ রিস্কি প্রপোজিশন। অ্যান্ড অফকোর্স অ্যাট দ্য এন্ড, লাস্ট এন্ড যেটা আপনি বললেন যে হাই রিস্ক, সো আমরা যদি দেখি লাস্ট 3 মাসে আমরা হোয়াট উই বিন সিইং ইজ দ্যাট সাম লো ক্যাপ অনেক প্রফিট দিয়েছে, ক্যাপিটাল গেইন দিয়েছে, প্রচুর আসছে। বাট দ্য প্রবলেম হচ্ছে যে এইগুলোতে আসলে কনভিকশন নিয়ে আপনি যে একটা বড় পোর্শন আপনার ইনভেস্টমেন্টের পুট করবেন, কারণ আনলেস আপনি একটা বড় পোর্শন আপনি ইনভেস্ট করতে পারেন, যে রিটার্নটা আসবে ওই রিটার্নটা আসলে আপনার জন্য সিগনিফিকেন্ট হবে না আপনার পোর্টফোলিওর জন্য। দিস ইজ ফান ইনস্টেড অফ মেকিং মানি। রাইট, সো আপনি হয়তো ওই গুড ফিল ফ্যাক্টরটা পাবেন হচ্ছে ওইটার সাথে আপনি ইনভলভ থেকে, বাট ওভারঅল এটার রিস্কটাও অনেক বেশি। একটা বা দুটা ব্যাড কল হয়ে গেলে যেটা দেখা যাবে যে দ্য রিটার্ন দ্যাট ইউ আর মেকিং, ওটা থেকে হয়তো ডাউন সাইডটা অনেক বেশি আপনাকে ওভারঅল হিট করে। সো দিস ইজ আপ টু ডিপেন্ডিং অন ইন্ডিভিজুয়ালস। এইটা আসলে তাদের রিস্ক অ্যাপিটাইটের উপর ডিপেন্ড করে আমরা ইয়ে করি। বাট নর্মালি আসলে ইনস্টিটিউশনদেরকে আমরা বা হাই নেটওয়ার্থকে আমরা রাইট নাও সেফার সাইডে আসলে ট্রেজারিতেই আমরা সাজেস্ট করছি আর কি ওখানে থাকার জন্য। আচ্ছা, ক্যাল থেকে আমরা বেশ ভালো ভালো আপনার ম্যাক্রো ইকোনমিক ইনসাইটফুল রিপোর্ট পাই, রিসার্চ রিপোর্ট, অ্যান্ড আপনি রিসার্চেরও টিম লিড দিচ্ছেন। ম্যাক্রো ইকোনমিক ইনসাইটগুলো যদি এখন শেয়ার করেন রাইট নাও, 6 মাস পরে বা 1 বছর পরে, হোয়াটস ইওর ফোরকাস্ট? রাইট, সো আমরা ক্যালের রিসার্চের কাজটা শুরু করে অলমোস্ট এখন 2 years হয়ে যাচ্ছে। সো এখন ব্যাক টু ব্যাক আমাদের 2 বছরের আমাদের ফোরকাস্ট ছিল বেসড অন আপনার। সো আমরা নর্মালি যেটা করি, ম্যাক্রো সাইড থেকে আমরা 4টা কোয়াড্রেন্টে আমরা ফোকাস করে থাকি। সো ইকোনমিক গ্রোথ, ইনফ্লেশনের একটা আমরা আউটলুক দিয়ে থাকি, কারেন্সি এবং ইন্টারেস্ট রেট, বিকজ দিজ আর দ্য কি ফ্যাক্টর যেটা আপনার ডিটারমাইন করে আসলে কোন অ্যাসেট ক্লাসে আপনি থাকবেন, অ্যান্ড ওভারঅল আসলে ইনভেস্টমেন্ট রিলেটেড যে কোম্পানিজগুলো আছে তারা কীরকম পারফর্ম করবে, অল আর রিলেটেড টু দোজ। এবং এখন পর্যন্ত আমরা যেগুলা নাম্বারসগুলো এখন পর্যন্ত দিয়ে আসছি মোরলেস সবগুলাই ইন লাইন। এই বছরও আমরা যে ডিসেম্বর এন্ড পর্যন্ত যেই নাম্বারসগুলো বলেছিলাম, ইনফ্লেশন ইজ ভেরি ক্লোজ টু আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম। অনলি বড় ডিফারেন্স আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কারেন্সি সাইড থেকে। সো কারেন্সি সাইডে আমাদের কল ছিল 120, এখন আপনি অফিসিয়াল রেট যদি দেখেন, অফিসিয়াল ইজ অ্যারাউন্ড 111, বাট
কার মার্কেটে এখন Officially অলরেডি আপনাদের এক্সপেকটেশন কেউ ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে গেছে। সো এখানে আসলে কিছু ফ্যাক্টরস আছে যেটা হয়তো আমরা উইল ডিসকাস দোজ মোর ইন ডিটেল, বাট আমাদের অ্যাপ্রোচ ইন ক্যাল হ্যাজ অলওয়েজ বিন, এটা আমাদের প্যারেন্ট কোম্পানিরও সেই মোটো, সেটা হচ্ছে যে আমরা টপ ডাউন একটা ভিউ নেওয়ার চেষ্টা করি সবসময়। সো বিগিনিং অফ দ্য ইয়ার উই ট্রাই টু লুক এট দ্য ইকোনমি এবং মেইন ফ্যাক্টরসগুলো কীভাবে মুভ করবে, এবং বেসড অন দ্যাট আমাদের ডিফারেন্ট যে উইংগুলো আছে, আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংক, আপনার তারপর আমাদের সিকিউরিটিজ, তারপর হচ্ছে আমাদের ফান্ড ম্যানেজমেন্ট, যেটা আমরা ফান্ড যেটা ম্যানেজ করে থাকি, সবগুলো আসলে এইটা থেকে বেনিফিটস পাই, কারণ আমরা যাই রেকমেন্ড করি না কেন ক্লায়েন্টদেরকে ওটার উপরে বেস করে করা হয়। তো কামিং ব্যাক টু হাউ উই আর সিইং ইট রাইট নাও, সো আপনারা আমাদের দর্শকদের জন্য বলতে চাই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের রিপোর্টগুলো ওখানে আছে। সো ওখানে আপনারা দেখতে পারবেন যে ওখানে আর একটু ইনডেপথ, যদি কারো ইন্টারেস্ট থাকে তারা দে ক্যান গো অ্যান্ড রিড দ্যাট, অ্যান্ড হোপফুলি আমরা একটা ডিফারেন্ট প্যাটার্ন আনার চেষ্টা করছি এই মার্কেটে, যেটা হচ্ছে যে আউটলুকগুলো আসলে নর্মালি আগে সবাই এরকম করে হয়তো আউটলুকটা ওভাবে করে পাবলিকলি শেয়ার করতো না আর কি। সো উই স্টার্টেড টু ডু দ্যাট, এবং এখান থেকে আমরা একটা ভালো ইয়ে পাচ্ছি। সো দিস ইজ দ্য গুড প্র্যাকটিস, সারা পৃথিবীতেই হয় যেটা, যে আপনার যে যোগ্য লোক ফোরকাস্ট করবে ইনস্টেড অফ আপনার যে আমাদের স্ট্রিট স্মার্ট লোকজন যে এই শেয়ারের দাম এত হবে, এর বাইরে আসা উচিত আসলে। সো আমাদের কিছু আন্ডারলাইন কিছু অ্যাজাম্পশন থাকে, এখন যখন ওই অ্যাজাম্পশনগুলো যখন আপনার ডাজন্ট প্লে আউট, তো অবভিয়াসলি যে আউটলুকটা আমরা বলছিলাম ওটা চেঞ্জ হয়ে যায়। সো উই ট্রাই টু কিপ আপডেটেড, যাতে সবাইকে উই কিপ দেম ইনফর্ম যে আমাদের কি ছিল, এবং আমরা যদি কোনো ভ্যারিয়েশন দেখি দেন উই ট্রাই টু আপডেট দ্যাট অ্যাকর্ডিংলি। ফোরকাস্টগুলো যে ম্যাক্রো ইকোনমিক, ওকে সো ফোরকাস্টে যদি আসি, আমি জাস্ট খুব শর্টে একটু বলতে চাই যে আমরা এখন কারেন্টলি যে ম্যাক্রো সাইড থেকে যে প্রবলেমগুলো ফেস করতেছি, এটা আসলে কিভাবে করে বিল্ড আপ হলো, অ্যান্ড ওইটার সাথে রিলেটেড হবে আসলে আমরা হাউ ডু উই সি গেটিং আউট অফ দিস। সো বাংলাদেশের ইকোনমি, ইফ ইউ লুক এট, একটু যদি আপনি একটু বিগার পিকচার দেখেন ওভার দ্য লাস্ট 20-30 ইয়ার্সের মুভমেন্ট, আমরা কিন্তু এরকম একটা সাইকেলে এভরি 10-15 ইয়ার্সের মধ্যে এরকম একটা সাইকেলে যাই। সো 2010-11-তে আমাদের সিমিলার সিচুয়েশন ছিল, যখন আমাদের রিজার্ভ কম ছিল, আমাদের রিজার্ভ তখন ইম্পোর্ট পেমেন্টের ক্যাপাসিটি ছিল হচ্ছে অ্যারাউন্ড 3 মাসের মাথায় নেমে আসছিল। তো দ্যাট ইজ দ্য টাইম ওয়েন উই ওয়েন্ট টু দি IMF, এবং সিমিলার সিচুয়েশন ছিল, কমোডিটি প্রাইসেস তখন হাই ছিল, রিজার্ভের প্রেশার ছিল, ইন্টারেস্ট রেট লো ছিল, ওখানে একটা ক্যাপেরও একটা ইস্যু তখন ছিল। বাট দেন ওগুলো যখন আস্তে আস্তে এগুলো একটা করে IMF-এর গাইডলাইন ওয়াইজ আপনার যখন চেঞ্জেসগুলো করা শুরু হলো, তখন আমরা যেটা দেখলাম যে ওভার দ্য নেক্সট 2011-12-তে ইন্টারেস্ট রেট যখন বাড়লো, তারপরে ইনফ্লেশন কন্ট্রোলে আসা শুরু করলো, অ্যান্ড দেন আমাদের কারেন্সি, যেটা ক্রাইসিসের স্টার্টিংয়ে অ্যারাউন্ড 70 টাকা ছিল, ইট ওয়েন্ট আপ টু 85, বাট ওভার দ্য নেক্সট ফিউ মান্থস সাবসিকুয়েন্টলি এটা আবার এপ্রিসিয়েশন হয়ে কারেন্সিটা একটা স্টেবিলাইজড হয়েছিল। অ্যান্ড দেন আফটার দ্যাট অ্যারাউন্ড 10-12 ইয়ার্স আমরা একটা ভালো গ্রোথের ফেজ আমরা, and also thanks to the আপনার যে গ্লোবাল কমোডিটি ডাউনটার্ন and এক্স্যাক্টলি। সো এগুলো সবই আসলে একটা সাইকেলে আসে, এবং একটা টাইমের পর আবার ওইটা রিভার্ট করে যায়, অ্যান্ড দেন সো এটা আমাদেরকে হোপ দেয় যে হোপফুলি আমরা গোয়িং ফরওয়ার্ড আমরা এইটা থেকে রাইট মেজার্সগুলো উই আর সিইং সাম অফ দিস বিং হ্যাপেনিং রাইট নাও। সো এটা একটা পজিটিভ। সো ইফ আই কাম ব্যাক টু আমাদের এই প্রবলেমটা আসলে স্টার্ট কীভাবে হয়েছিল, সেটা হচ্ছিল যে এটা কিন্তু গ্লোবালি আমরা এই প্রবলেমটা দেখছি, যেখানে হচ্ছে যে আপনার কোভিডের সময় আসলে সব গভর্নমেন্টরা খুব ওয়ারিড ছিল যে সব কিছু বন্ধ করে দেওয়ার পরে ইকোনমি কীভাবে করে সার্ভাইভ করবে। সো তখন মানে একটা সবাই মিলে যেটা করলো, সব সেন্ট্রাল ব্যাঙ্করা খুব রিল্যাক্সড মনিটারি পলিসি করলো, স্টিমুলাস দিল, মানি প্রিন্টিং হলো। সো এবং তখন আমরা একটা কনজামশনের একটা বুস্ট দেখছি ওভারঅল, এবং ওটার একটা বেনিফিট আমাদের RMG এখানেও পেয়েছিল, আমরা হিউজ এক্সপোর্ট তখন করেছিলাম। সো নর্মালি যেটা হয় যে আপনার ইন্টারেস্ট রেট তখন লো ছিল, মানুষ তখন কনজামশন, ওই এনভায়রনমেন্টটা আসলে কনজামশনকে আপনার এনকারেজ করে, যেহেতু সবাই কনজামশনে মানে সবাই কনজামশন কেউ সেভ করছিল না। সো আমরা দেখছিলাম যে ইনফ্লেশনটা বাড়া শুরু করছিল। সো সিমিলার জিনিস আমরা আমাদের বাংলাদেশ মার্কেটেও দেখছিলাম, যেখানে আপনার অনেক স্টিমুলাস দেওয়া হয়েছিল, অ্যান্ড দেন উইচ রিয়েলি হেল্পড আস আমাদের ইকোনমিটাকে অ্যাট দ্যাট টাইম একটা গ্রোথ দেওয়ার জন্য। বাট ওটার একটা ইম্প্যাক্ট আমরা যেটা দেখলাম যে হাই ইনফ্লেশনের যে ইস্যুটা। অন দি আদার হ্যান্ড আমরা আরেকটা প্র্যাকটিস যেটা দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের যে রিজার্ভটা ছিল, রিজার্ভটা আমাদের যেটা 40 বিলিয়নের উপরে যেটা ছিল, এটা আস্তে আস্তে যখন সেল অফ করা হচ্ছিল, অ্যাট দ্য সেম টাইম সেন্ট্রাল ব্যাঙ্ক ওয়াজ অলসো প্রিন্টিং মানি, যেটাকে স্টেরিলাইজ বলে আর কি। এক সাইড থেকে আপনি
যখন আপনি সেল করছেন ডলার তখন আপনার মার্কেট থেকে মানে লিকুইডিটিটা মপ আপ হয়ে যাচ্ছে। সো দেন ওইটাকে ব্যালেন্স করার জন্য সেন্ট্রাল ব্যাংক ডিভলভমেন্ট বলে, যেটা অকশন মার্কেট থেকে সেন্ট্রাল ব্যাংক যারা নিজে কিনে নিচ্ছিল, সো ওভাবে করে মানি সে প্রিন্ট করছিল। সো আমরা যেটা দেখলাম যে এই বছর জুনে সেন্ট্রাল ব্যাংক যে মনিটারি পলিসিটা দিল সেখানে বিকজ উই আর ইন দ্য IMF প্রোগ্রাম, ওখানে তাদের একটা সাজেশন ছিল যাতে আমরা ইন্টারেস্ট রেটটাকে বাড়ানো শুরু করি। সো ওভারঅল সেন্ট্রাল ব্যাংক আপনার টাইটেন একটা পলিসির দিকে মুভ করলো। অ্যান্ড ইন অগাস্ট আমরা দেখলাম যে ফ্রম অগাস্ট অনওয়ার্ডস মানি প্রিন্টিংটা এখন আর হচ্ছে না। সো দ্যাটস আ পজিটিভ থিং। সো পজিটিভ থিং ইন দ্য সেন্স দ্যাট এখন আমরা যেটা দেখছি যে ওই যে প্রবলেমটা ছিল, কারণ মানি প্রিন্টিং যেটা করছিল যে একটা কিছুটা ইনফ্লেশনকেও এক হচ্ছে আপনার যেটা বললাম যে ইন্টারেস্ট রেট লো ছিল, সবাই আসলে এক্স্যাক্টলি। সো ওইটারই এখন এটা আমরা এখন ফিল করতেছি। সো এখন ন্যাচারাল যেই রেসপন্সটা হবে সেটা হচ্ছে যে আপনার টাইটেন করতে হবে। সো আমরা অলরেডি সেই টাইটেনের মেট্রিক্সগুলো দেখছি যে টাইটেন হচ্ছে, এবং রাইট নাও আপনি যদি দেখেন কল মানি রেটও এখন অনেক সিগনিফিকেন্টলি এখানে বেড়ে গেছে। সো দিস আর ইন্ডিকেশন যে ডাবল ডিজিট সঞ্চয়পত্রের চেয়েও বেশি। এক্স্যাক্টলি। সো এখন যেটা হচ্ছে যে আপনার এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে ওই লিকুইডিটিটা আপনার মপ আপ হচ্ছে। সো আপনার কনজাম্পশনে এখন একটা টান পড়বে, কারণ আপনার ডিমান্ডটাকে আপনার এখন স্লো ডাউন করতে হবে। এবং নর্মালি যেটা হয় যে ইন্টারেস্ট রেট যখন বাড়ে এটার ইম্প্যাক্টটা আপনার ইনফ্লেশনে আসতে কিছুটা সময় লাগে, এটা তো আসলে ওভারনাইট হয় না। সো ইট উইল টেক সাম টাইম। বাট এই ইন্টারেস্ট রেটটা আসলে আমার কারেন্সিকেও হেল্প করবে ইন এ সেন্স দ্যাট আমি যদি জাস্ট এক্সাম্পল দিই, বিফোর কোভিড আপনার ইউএসের 1 ইয়ার রেট অন অ্যাভারেজ আমি যদি লাস্ট 10 ইয়ার্সে দেখি ছিল 0.7 ওয়ারেজ বাংলাদেশে অ্যাভারেজ ছিল হচ্ছে গিয়ে 7%। সো রাফলি 6.3 একটা গ্যাপ ছিল। রিসেন্ট টাইমে যেটা ছিল যে ইউএস 1 ইয়ার রেট উঠে গেছে আপনার 5.4 5.5 এর এই লেভেল, ওয়ারেজ আমাদের রেট তখন ছিল বিফোর আপনার এই ইন্টারেস্ট রেট ক্যাপটা তুলে রাখবো 6-9 যেটা ছিল ভেরি ক্লোজ ছিল, গ্যাপটা খুবই কমে আসছিল। সো যার কারণে আমাদের কারেন্সি সাইড থেকেও যে ফান্ড আউটফ্লোর যে ইস্যুটা ওটাও একটা ফ্যাক্টর তখন ছিল। বাট নাও অ্যাজ দ্য ইন্টারেস্ট রেটস আর গোয়িং আপ, এবং যখন আবার সেই প্যারিটিটা মেনটেন করবে, কারণ আমাদের হিসাব মতো হচ্ছে যে উই আর এক্সপেক্টিং ইন্টারেস্ট রেট টু গো টু অ্যারাউন্ড মেবি 12% 1 year T-bill average lending rate or 1 year treasury. Right. So then আপনি লেন্ডিং হয়তো আপনার অ্যারাউন্ড 14-15% এই রেঞ্জে হয়তো গেলে উই প্রবলি স্টার্ট টু সি ওখান থেকে ইনফ্লেশন এবং কারেন্সিতে কিছু স্টেবিলাইজেশন আমরা দেখব। বিফোর দ্যাট অফকোর্স কিছুটা ভলাটিলিটি থাকবে, এটা হয়তো আমরা শর্ট টার্মে হয়তো কিছু ভলাটিলিটি দেখব। বাট সো দ্যাটস দ্য রিজন ওয়াই উই ফিল যে বাই নেক্সট ইয়ার we are thinking যে by end of next year maybe assuming যে political side থেকে we see stability, we should start seeing যে positive সেই impact গুলা। But for sure inflation going down, interest rate একটা মোটামুটি peak করেছে, right, but 2024 in general will be tough in the sense that consumption কে আসলে আপনাকে pull back করতে হবে because এটাকে কন্ট্রোল করার জন্য। কোনটা বেশি টাফ 23 or 24? I would say 24 would be tough, কারণ আমরা অনেক কিছু যেগুলো পলিসিগুলো নেওয়া হচ্ছে এখন তার ইম্প্যাক্টগুলো আমরা হয়তো নেক্সট ইয়ারে ওটা দেখব। বাট যেহেতু অ্যাজ আই সেড লাস্ট টাইম আমাদের প্রেসিডেন্টস আমাদেরকে বলে যে উই হ্যাভ বিন আ রেজিলিয়েন্ট ইকোনমি অ্যান্ড উই শুড বি এবল টু বাউন্স ব্যাক। যদি পলিসি ওয়াইজ থেকে এখন সবারই আছে আপনাদের রেগুলেটর সাইড থেকে, যেটা আমরা দেখছি যে now they are moving in the right direction, and also IMF এর যে রেকমেন্ডেশনগুলো আছে those should help us to go back to আপনারা হয়তো জানুয়ারিতে আপনার 24 এর ম্যাক্রো ইকোনমিক রিপোর্টগুলো নরমালি যেটা করি যে এখন হচ্ছে যে আপনার লাইক আমাদের এক্সচেঞ্জ রেট কি ফোরকাস্ট করছেন? সো এক্সচেঞ্জ রেট রাইট নাও বলাটা খুবই ডিফিকাল্ট বিকজ এরকম সিচুয়েশন আমরা যেটা দেখি, আমরা যদি ইফ আই টেক ইউ ব্যাক লাস্ট টাইম আমাদের যেটা হয়েছিল, লাস্ট টাইম আমরা অ্যাট সাম পয়েন্ট আমাদের কারেন্সিকে আমরা ফ্লোট করতে হয়েছিল বিকজ আমার রিজার্ভ পড়তে যখন এমন পর্যায়ে চলে আসছিল যে আর আমি রিজার্ভ দিয়ে আমার কারেন্সিকে সাপোর্ট দিতে পারছি না, তখন যেটা হলো যে আমাদের 13%-এর আমরা একটা জাম্প দেখছিলাম কারেন্সিতে। বাট ওভার দ্য নেক্সট ফিউ মান্থস আবার এটা আপনার ব্যাক টু আপনার অ্যাপ্রিসিয়েট করে আবার এটা একটা স্টেবিলাইজ পোর্শনে চলে আসছে। সো এরকম সিচুয়েশনে আসলে নর্মালি যেটা হয় যে বিকজ দের আর লট অফ পেমেন্টস ডিউ,
there can be a volatility. যারা দেশে টাকা ঢোকাবে প্রত্যেকেই Right. ওয়েট করছে ওয়েট এন্ড সি Exactly. যে আসলে Exactly. যেমন Exactly. এক্সপোর্টার তার যতটুকু আইনি Exactly. সীমার মধ্যে আছে Right. বা Right. পাচারকারীদের বিষয়টা আলাদা, Right. ইভেন Right. রেমিটাররা ওয়েট করছে দেখি আর কয়টা Exactly. টাকা বেশি পাই কিনা রাইট ডলারে। এক্স্যাক্টলি। সো ওইটা আসলে ওই স্পেকুলেশনটা আসলে কাজ করে, যে এরকম সিনারিওতে স্পেকুলেশনটা কাজ করে। বাট যখন এইটা রিয়েলাইজেশন হচ্ছে যে আমি তো টপ মিস করে গেছি, এখন তো এটা পড়ে যাচ্ছে, তখন যেটা দেখি যে আমরা একটা ইনফ্লো হয়। সো দ্যাটস দ্য টাইম যে একটা অ্যাপ্রিসিয়েশন আমরা দেখতে পারি। সো উইল অলসো সি দ্যাট, বাট বিফোর দ্যাট কিছু পেইনের টাইম হয়তো। আপনি তো ইকুইটি মার্কেটের অলমোস্ট দ্য এন্টায়ার মার্কেটটাই যত কোম্পানি আছে সবগুলো সম্পর্কে আপনাদের ইকুইটি কাভারেজে আছে আমি যতটুকু জানি। প্রথমে আমরা সেক্টরাল ওভারভিউ শুনবো আপনার কাছ থেকে, দেন আপনার কোনো ওয়াচ লিস্ট যদি থাকে আমাদের সাথে শেয়ার করবেন আর কি, যে কোন কোন সেক্টর এখনকার পরিস্থিতিতে 24-এ আপনি যে ম্যাক্রো ইকোনমিক সিনারিও ফোরসি করছেন তার ভিত্তিতে সেক্টরগুলোকে কিভাবে আপনি মূল্যায়ন করছেন। রাইট। সো বিফোর আমি ওইটাতে যাই, আমি জাস্ট খালি বলে রাখতে চাই যে অ্যাজ আই সেড রিস্ক ফ্যাক্টরস যেটা হচ্ছে যে এটা অল ডিপেন্ডস অন হাউ কুইকলি আমরা পলিসিগুলো অ্যাডপ্ট করি মনিটারি এবং ফিসকাল সাইড থেকে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং হচ্ছে পলিটিক্যাল সাইড থেকে আসলে কীরকম স্টেবিলিটি আমরা দেখতে পারি নেক্সট ইয়ার। দোজ আর দ্য টু ক্রুশাল থিংস দ্যাট উইল ডিটারমাইন। সো রাইট নাও আমি যেই আউটলুকটা দিচ্ছি, আই এম অ্যাজিউমিং যে এই দুইটা উইল বি অন ট্র্যাক, সো দ্যাট ওটার উপরে বেস করে আমার দ্যাট ইজ হাউ উই ফোরকাস্ট থিংস, আদারওয়াইজ তো ফোরকাস্ট করা ইম্পসিবল হয়ে যাবে। অ্যাজ উই গো অলং আমরা যেটা চেষ্টা করব যে কিপ এভরিবডি আপডেটেড ইন দ্য সেন্স দ্যাট আসলে কোনো যদি চেঞ্জ পলিসি সাইড বা আদার সাইড থেকে আমরা দেখি। বাট হ্যাভিং সেড দ্যাট আমরা যে নাম্বারসগুলো দেখছি এই বছর এন্ডে, মানে জুন এন্ডে যেই কোম্পানিগুলা ডিভিডেন্ড দিয়েছে, আমরা যদি দেখি আর্নিং সাইড থেকে হোয়াট উই আর সিইং ইজ দ্যাট অন অ্যাগ্রিগেট অ্যারাউন্ড 13% আপনার ডিগ্রোথ আর্নিং সাইড থেকে। ডিভিডেন্ড সাইড থেকে আমরা যেটা দেখছি যে দের ইজ 21% আপনার ডিগ্রোথ। So this is a clear indication that companies now are worried about conservative right now. They're consolidating exactly right for a winter. Right, exactly. So সবাই একটু ওয়ারিড হতো সামনে হাউ থিংস প্লে আউট এটা দেখার জন্য। এই যে ফার্স্ট কোয়ার্টারে যে নাম্বারসগুলো আসছে, নাম্বারসগুলোতেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু সেক্টরস, ফর এক্সাম্পল ফার্মা, তারপর আপনার সিমেন্ট সেক্টর, এগুলোতে আমরা কিছু পজিটিভ মুভমেন্ট দেখছি। ওয়ারেজ অ্যাক্রস দ্য বোর্ড আসলে কনজিউমার সাইড থেকে আমরা যদি বলি, কনজিউমার কোম্পানিজগুলোতে আমরা কিছু ভলিউমে আমরা কিছু ডিগ্রোথ দেখছি। 23-এর প্রথম দিকেও কনজিউমার কোম্পানি যেগুলো স্মার্ট কোম্পানি তারা কিন্তু ভালোই করে যাচ্ছিল, বাট গ্র্যাজুয়ালি আই থিঙ্ক দে আর সারেন্ডার ইনটু দ্য ইনফ্লেশন, যে কনজিউমাররা যেমন অলিম্পিকের আমরা দেখলাম টপ লাইন ডিগ্রোথ। রাইট। সো এটাই এখন হচ্ছে যে অ্যাজ আই সেড যে আমরা অলরেডি সেন্ট্রাল ব্যাংক থেকে দেখছিলাম যে ইন্ডিকেশন যে টাইটেনিং যেটা হচ্ছিল। সো টাইটেনিং মানেই হচ্ছে যে আপনার আসলে কনজামশনে একটা পুল ব্যাক হবে, এবং ওটাই আমরা প্লে আউট দেখছি এখানে। কারণ আসলে মানুষের পক্ষে টু টেক দ্য হিট ইন প্রাইসের ওইটা কনসিস্টেন্টলি ইজ ডিফিকাল্ট। সো সবাই আসলে তাদের বেল্ট টাইট যেটা করছে আর কি। অ্যাট দ্য সেম টাইম এখন যেহেতু ইন্টারেস্ট রেট বাড়ছে, হোয়াট উই উইল সি ইজ দ্যাট পিপল উইল বি গোয়িং টুয়ার্ডস মোর সেভিংস রাদার দেন জাস্ট রিভার্স হোয়াট উই হ্যাভ বিন সিইং। সো যখন আপনি সেভিংসে মোর যাবেন, কনজামশন আপনি কমাই নিয়ে আসবেন, অটোমেটিক দেখা যাবে যে এইসব প্রোডাক্টসে আপনার ভলিউমে একটা ডিগ্রোথ আসবে। সো দ্যাটস হোয়াট উই হ্যাভ বিন সিইং। সো ইভেন দো এটা একটা শর্ট টার্ম একটা পেইন ফর পার্টিকুলারলি আমরা যদি ওই শেয়ারগুলো হোল্ড করে থাকি, বাট ওভারঅল ইকোনমি সাইড থেকে ইটস ইন্ডিকেশন যে স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, সো দ্যাট আমার স্টেবিলিটিটা ম্যাক্রো সাইড থেকে আসবে। সো আমাদের অ্যাজ উই সেড যে এক্সপেকটেশন হচ্ছে ইন্টারেস্ট রেট সাইড থেকে যে ইন্টারেস্ট রেট উইল বি অন অ্যান আপওয়ার্ড মুভমেন্ট। সো দেন উই লুক ইনটু কোম্পানিজ কারা বেনিফিটেড হতে পারে। সো ওয়ান অফ দ্য সেক্টর যেটা নর্মালি বেনিফিটেড হয় সেটা হচ্ছে যে ব্যাংক সেক্টর। এখন ব্যাংক সেক্টরে আসলে অনেক রকম কোয়েশ্চেন্স আছে, ব্যাংক সেক্টরের নাম্বারস এবং অনেকগুলা। সো দিস ইজ সামথিং দ্যাট উইল টেক টাইম টু প্লে আউট। এটা আসলে যে ব্যাংক আমি বললাম এখনই আমরা যে ইয়ে করবো, মেবি ইনিশিয়ালি কিপ ইন ওয়াচ সাম অফ দ্য ব্যাংকস যেগুলোকে ইউ ফিল সাম ব্যাংকস অনেকের আর্নিংস এন্ড আপনার ব্যালেন্স শিটে ভালো গ্রোথ আছে, রাইট। বাট ওইটার সাথে সাথে আপনার যেটা দেখতে হবে যে আসলে গভর্নেন্স সাইড থেকে আসলে বোর্ডে কারা আছে, কোন ব্যাংকগুলা গভর্নেন্স সাইড থেকে স্ট্রং, অ্যাট দ্য সেম টাইম আরওই, তারপর আপনার এনপিএল তাদের ইয়ে কত হচ্ছে, তাদের ক্যাপিটাল সাইড থেকে তাদের কতটুকু স্ট্রেংথ আছে। সো এই জিনিসগুলোর সাথে
তারপরে কাসা, কার কেমন কাসা আছে, তো যে ফর এক্সাম্পল যে ব্যাঙ্কগুলোর কাসা বেশি তারা এখানে একটা বেনিফিট পাবে, বিকজ তাদের মার্জিনটা তারা এখানে একটা বেনিফিট নিতে পারবে। কাস্টমার মিন্স কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের যে কম্পোজিশন, যেটা যেটাতে আসলে একদম কম রেটে আর কি ইয়ারা রেখে থাকে। তো আমরা কাসাতে দেখছি যে এখানে একটা ডিগ্রোথ হচ্ছে, কারণ এখন যেহেতু রেট বেড়ে গেছে, মানুষ আর টেকিং মানি আউট অ্যান্ড পুটিং ইট ইনটু মানে হায়ার রেট এফডিআর বা আদার অ্যাভিনিউজ, যেখানে ব্যাংকে যে আপনার এফডিআর থেকে যে পয়সা পাওয়া যাচ্ছে তার চাইতে ট্রেজারিতে বেশি পাওয়া যাচ্ছে, ইভেন শর্ট টার্মে কমিট করলো। এক্স্যাক্টলি। সো আমরা আরেকটা জিনিস নর্মালি দেখে থাকি, যখন আপনার ইন্টারেস্ট রেট আপওয়ার্ড মুভিং থাকে তখন সবসময় ট্রেজারিটা আগে মুভ করে, অ্যান্ড দেন অফকোর্স স্মার্টের যে ক্যালকুলেশনটা আছে ওটার কারণেও এই জিনিসটা হবে। সো আগে ট্রেজারিগুলো মুভ করবে, অ্যান্ড দেন ওয়ান্স ওখানে হয়তো রাইট, সো ওটা যখন একটা স্টেবল হয়ে যাবে দেন হয়তো, কারণ ব্যাংকরাও নিড আ ভিজিবিলিটি আসলে কতটুকু পর্যন্ত যায়। এভারেজ লেন্ডিং রেট যদি আমরা বলি ব্যাংকের এনবিএফআই-তে বা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, এটা কততে পিক করতে পারে বলে? সো এজ আই সেড যে আমাদের ক্যালকুলেশন ওয়াইজ আমরা যেটা হোয়াট উই আর ফিলিং অ্যাট দিস পয়েন্ট ইন টাইম, যে ট্রেজারি বিল যদি আমি বলি 1 ইয়ার যদি আমি বলি অ্যারাউন্ড 12, so I'm expecting just 15, so 15, so maybe 15, around 15, good 14 and a half, 15 এরকম হয়তো that's where we'll see, and then let's see how the overall things goes, but that's at the moment আমাদের কাছে মনে হচ্ছে যে ওই লেভেলে হয়তো থাকবে। কনজিউমার ডিসক্রিশনারি সেক্টর তাদের, so as I said আসলে এখানে রাইট নাও যেটা হচ্ছে যে যেহেতু টাইটেনিং ওভারঅল মনিটারি পলিসি সাইড থেকে, যেহেতু মানি সাপ্লাইতে আমরা একটা দেখছি, এবং এজ আই সেড মানুষ এখন আপনার ইনভেস্টমেন্টের দিকে মুভ করবে রাদার দেন হচ্ছে গিয়ে আপনার কনজিউম করা, যেটা গাড়ি বলি, ইলেকট্রনিক্স বলি বা স্মার্টফোন বলি আমি পরেই কিনবো রাইট। সো এখন টেন্ডেন্সিটা হবে যে পিপল উইল, সো ওইটার কারণে হয়তো আমরা একটা ইনিশিয়ালি হয়তো নেক্সট ফিউ মান্থসে, নেক্সট কয়েকটা কোয়ার্টারে হয়তো একটা স্লো ডাউন দেখবো, বাট দ্যাট অলসো গিভস আস অ্যান অপরচুনিটি। সো দিস গুড কোম্পানিজরা উই মাইট গেট দেম এট আ গুড ভ্যালুয়েশন। সো টেক্সটাইল সেক্টর আপনারা একটা খুব ডিপ কভারেজ করেছিলেন এই বছরের শুরুর দিকে টেক্সটাইল সেক্টর নিয়ে, এখন টেক্সটাইল কি দেখছেন? রাইট, সো টেক্সটাইলের একটা বিগ কনসার্ন রাইট নাও হচ্ছে যে আমরা লেবার সাইড থেকে যেই গার্মেন্টস ওয়ার্কারদের মধ্যে যেই রিলেটেড যে ইস্যুগুলো দেখছি, সো এইগুলা ইজ হ্যাম্পারিং যে অর্ডার্সগুলো আসছে। সো এবং এজ আই সেড এভরিথিং মুভস ইন আ সাইকেল, সো আপনার একটা সাইকেল চলে, এই সাইকেলটা আবার অ্যাট সাম পয়েন্ট কামস ব্যাক। এজ আই সেড কোভিড টাইমে আপনার অ্যাডভান্স ইকোনমিজে দেয়ার ওয়াজ কনজামশনের একটা বুস্ট ছিল, তো যার কারণে পিপল ওয়ার বাইং আ লট অফ ক্লোদিং ওখান থেকে। এখন কিন্তু মানুষজন ইন অ্যাডভান্সড ইকোনমিজেও দেয়ার মানে ইনফ্লেশন তাদের জন্য একটা রাইট, সো ওই সব সেগমেন্ট থেকে চিন্তা করলে দেন দে আর অলসো কাটিং ডাউন অন ইউ। সো ওই ওভারঅল আমার ডিমান্ডেও একটা ইস্যু থাকবে এখানে। দেন কটন প্রাইস এন্ড আদার অল দিস থিংস আছে গিয়ে একটা ফ্যাক্টরস। তারপরে এক্সচেঞ্জ রেটের যে মারপ্যাচ, রাইট, আপনি ডলার কিনতে গেলে বেশি, আবার ডলার বিক্রি করার সময় কম পাচ্ছেন। রাইট, সো আইডিয়ালি যেটা হওয়ার কথা হচ্ছে যে কোম্পানিজ যারা এক্সপোজার টু ডলার্স দে শুড বেনিফিট। সো ওই সেগমেন্ট থেকে টেক্সটাইলের জন্য একটা পজিটিভ ফ্যাক্টর আছে, এক্সপোর্টার্স অনলি রাইট। কিন্তু অন দি ফ্লিপ সাইড যেটা হচ্ছে যে এখানে আসলে কস্ট সাইড থেকে আসলে হাউ দিস প্লে আউট, এখানে একটা ফ্যাক্টরস আছে। প্লাস হচ্ছে সামনে উই এক্সপেক্টিং যে এনার্জিও হয়তো আরও অ্যাডজাস্ট করতে হতে পারে, সো দ্যাট উইল অলসো ইনক্রিজ দ্য ওভারঅল কস্ট। সো হাউ দ্যাট প্লেজ আউট এটা একটু দেখা দরকার। সো রাইট নাও দ্যাটস দ্য রিজন ওয়াই আমরা বলবো যে টেক্সটাইল নিয়ে বেশ কিছু রিস্ক ফ্যাক্টরস আছে, যেটার জন্য আসলে উই নিড টু ওয়াচ বিফোর গেটিং ইনটু দোজ। ইন্স্যুরেন্স সেক্টর কভার করেন কিনা আপনারা? ইন্স্যুরেন্স সাইড থেকে এটা যেটা করতে পারেন দর্শকদের জন্য বলবো সেটা হচ্ছে যে যারা ফিক্সড ইনকামে যাদের এক্সপোজার বেশি, দোজ উইল ডেফিনেটলি বেনিফিট। বাট ওভারঅল আসলে অ্যাজ আই সেড যে রাইট নাও ফান্ড উইল বি মুভিং টুয়ার্ডস মানে হাই রেটস, ইন্টারেস্ট রেট ওই সাইড থেকে মুভ করবে। সো গোয়িং ফরওয়ার্ড এই গ্রোথটা আসলে কতটুকু হয়, ইট উইল ডিপেন্ড অন। সো উই হ্যাভ সিন আ লট অফ ইন্স্যুরেন্স কোম্পানি যারা প্রফিট করেছে হচ্ছে স্টক মার্কেট থেকে, স্টক মার্কেটের যে লাস্ট কোয়ার্টারে দেখলাম যে ইনভেস্টমেন্ট ইনকাম অনেক কমে গেছে, রাইট বিকজ দ্য মার্কেট ডিপ্রেশন। সো রাইট, সো এইটার উপরে এখন যদি ইফ দে মুভ ইনটু ফিক্সড ইনকাম যারা মুভ করছে, দেন they'll start seeing the benefit of those. পার্টিকুলার ইকুইটি যদি আমরা বলি, আপনার নিশ্চয়ই একটা ওয়াচ লিস্ট আছে, আপনাকে যদি এখন 100 কোটি টাকা দেওয়া হয়
ইকুইটি মার্কেটের জন্য আপনি কত পার্সেন্ট রাখবেন? রাইট নাও আমাদের ক্যাল ইনভেস্টমেন্ট সাইড থেকে আমরা উই আর অফারিং, রিসেন্টলি আমরা স্টার্ট করেছি হচ্ছে প্রাইভেট ওয়েলথের প্রোডাক্ট। সো যেখানে আসলে আমরা উই হ্যাভ ট্রাইড টু ব্রিং ইন বোথ ফিক্সড ইনকাম অ্যান্ড ইকুইটি। এবং রাইট নাও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দের ইজ আ লট অফ ইন্টারেস্ট ইন অ্যাজ আই সেড ট্রেজারি বিলস, বন্ডস, এইসবে এখন রাইট নাও ইন্টারেস্ট, কারণ সবাই একটু আপনার একটু সেফটি আনসার্টেনটি কে চায় রাইট যে আমি অলমোস্ট ডাবল ডিজিট যেখানে Right. রিস্ক ফ্রি সরকারি বন্ড থেকে পাচ্ছি। রাইট। সো আপনি যদি মানে ইনফ্লেশনের সাথে কম্পেয়ার করেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু পজিটিভ দিকে, রিয়েল ইন্টারেস্ট রেট আপনার পজিটিভ দিকে মুভ করেছে। এবং উইথ দ্য আনসার্টেনিটি রাইট নাও, সো এজ ইউ সেড 100 কোটি টাকার মেজরিটি উড বি রাইট নাও বেসড অন দ্যাট ইনটু দ্য রিস্ক ফ্রি রিস্ক ফ্রি ক্লাসে, যেখান থেকে আমরা একটা গুড রিটার্ন পাচ্ছি এবং উই আর এক্সপেক্টিং যে রেটস উইল কন্টিনিউ টু গো আপ এখানে। সো এখানে হয়তো অ্যাজ লং অ্যাজ ইন্টারেস্ট রেট কন্টিনিউস টু গো আপ, এইটাতে নর্মালি যেটা হয় যে আপনার ইকুইটিটা আন্ডার পারফর্ম করে। সো এখানে আপনার দুটা, ইফ ইউ লুক এট টু সাইডস অফ দিস, এই যে আপনি যদি ফিক্সড ইনকামে এখন ইনিশিয়ালি থাকেন, দেন ইউ গেট দ্যাট সেফ রিটার্ন যেটা পাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম যদি আন্ডার পারফর্ম, যেটা আমরা এক্সপেক্ট করছি কিছুটা করবে, ইন দ্যাট কেস আপনি ইউ গেট গুড শেয়ারস এট আ গুড শর্ট প্রাইস। টার্ম ট্রেজারি বিক্রি করে যদি একটা সুযোগ থাকে, হয়তো ফ্লোর প্রাইসের জন্য আমরা উই ডোন্ট নো ফ্লোর প্রাইস কতদিন থাকবে কি। রাইট। সো এইখানে একটা এইখানে যদি কোনো চেঞ্জেস আসে, দেন এখানে তো একটা অপরচুনিটি এখানে দেখতে পাচ্ছি। সো এজ আই সেড যে সাম গুড কোম্পানিজ লাইক, সো আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ইন্টারেস্ট রেট বাড়বে। সো সাম কোম্পানিজ যেটা দ্যাট ইউ ক্যান ওয়াচ আউট ফর হচ্ছে গিয়ে, তার মধ্যে থেকে স্কোয়ার ফার্মা, উই অল নো যে স্কোয়ার ফার্মা প্রচুর আপনার ক্যাশ হোল্ড করছে এবং ওখান থেকে তার একটা পজিটিভ একটা আসবে। অলসো কারেন্সি সাইড থেকেও, বিকজ তার অ্যাজ আ গ্রুপ দে গেট আ লট অফ অ্যাডভান্টেজ ফ্রম দি এক্সপোর্ট যে দে ডু, ওখান থেকেও তার কম্পেয়ার টু আদার কোম্পানিজ তার অ্যাক্সেস টু ডলার্স ইজ গোইং টু বি আ বিগ ফ্যাক্টর। এবং এটার কারণে আমরা যেটা দেখছি যে তার মার্কেট শেয়ারেও একটা কনসলিডেশন আসছে। সো হোয়াট উই আর সিইং ইজ সাম কোম্পানিজ, বিগ প্লেয়ার্স যারা আছে তাদের ইন্ডিভিজুয়াল সেক্টরে তারা কনসলিডেট করছে বিকজ অফ দেয়ার সাইজের কারণে, তারা সেই বেনিফিটটা নিতে পারছে। ওয়ারেজ সাইজ, কম্পিটিটিভ এজ, তারপরে ধরুন তার ওই যে ডলারটা ম্যানেজ করতে পারছে না। এক্স্যাক্টলি। সো এরকম আমরা কিছু কোম্পানিজ দেখছি যারা হচ্ছে যে এই অ্যাডভান্টেজগুলো পাচ্ছে, কারণ আমাদের বাংলাদেশে আসলে মেজরিটি কোম্পানিজ, ম্যানুফ্যাকচারিং কোম্পানিজরা ডিপেন্ডেন্ট অন র মেটেরিয়াল যেটা ইম্পোর্ট করতে হয় সাম। সো এখানে ক্রুশাল ফ্যাক্টর হচ্ছে কারা সোর্স করতে পারছে। যারা সোর্স করতে পারছে দে আর এক্সপেন্ডিং দেয়ার মার্কেট শেয়ার। অ্যান্ড এটা আসলে গ্লোবালিও দেখা যায় যে এই জিনিসটা হয়। এটা আমরা শ্রীলঙ্কায়ও এই সিমিলার সিচুয়েশন দেখেছিলাম, যেখানে সাম অফ দ্য বিগ কোম্পানিজ অনেক বড় মার্কেট শেয়ার হোল্ড করতে পারছে বিকজ দে ওয়ার এবল টু সোর্স ডলার্স। সো এরকম কিছু কোম্পানিজ যেগুলা, সো কারেন্সি সাইড থেকে যেটা আমরা বলেছিলাম যে কারেন্সি সাইড থেকে যারা বেনিফিট করতে পারে, এরকম যারা ডলার এক্সপোজার পাচ্ছে। সো এখানের মধ্যে এরকম কোম্পানি আছে হচ্ছে আগে আপনার ইউনিক হোটেল একটা এক্সাম্পল, যারা নর্মালি ডলারে আর্ন করে। তারপরে হচ্ছে বিএসসি, যারা ডলারে আর্ন করে, বাট অ্যাট দ্য সেম টাইম আদার ফ্যাক্টরস ওদেরকে কীভাবে ইম্প্যাক্ট করছে এটা দেখতে হবে, এগুলো দেখতে হবে। সো জাস্ট খালি এইগুলো ছাড়া ওগুলোকে কনসিডার করতে হবে। বাট দিজ আর দ্য থিংস দ্যাট আর ডলার সাইড থেকে আপনার বেনিফিটেড হয়। অ্যাজ ইউ সেড টেক্সটাইলও একটা কোম্পানি, বাট রাইট নাও মাইট নট বি দ্য টাইম। বাট যেই কারেন্সি ডেপ্রিসিয়েশনের যেই অ্যাডভান্টেজটা, ওরা কিন্তু এটা বিল্ট ইন হবে ওদের রেভিনিউতে। সো অ্যাট সাম পয়েন্ট ওখান থেকেও হয়তো যখন আমরা টার্ন ব্যাকটা দেখবো, তখন হয়তো দ্যাট কুড বি সামথিং টু ওয়াচ আউট ফর। ইন্টারেস্ট রেট থেকে যেটা বললাম। সো দিজ আর দ্য থিমস যেটা আমরা উই আর লুকিং আউট ফর, যেগুলো থেকে। তারপরে হচ্ছে কি আপনার অয়েল ডিস্ট্রিবিউশন কোম্পানিজ, যারা আমরা দেখে থাকি সবসময় যে ইন্টারেস্ট রেট বাড়লে দে বেনিফিট বিকজ অফ দ্য ফ্লোট মানি, যেটা অ্যাডভান্টেজটা তাদের আর্নিংস বাড়ছে। রাইট। সো আমরা ওটা দেখছি, বাট রাইট নাও প্রাইসটা হয়তো ওইভাবে করে প্লে আউট হয় নাই। সো ওয়েন উই সি কোয়ার্টার টু কোয়ার্টার পারফরমেন্স যখন থাকবে, দেন উইল প্রবলি সি ওইটা প্লে আউট এজ ওয়েল। সো ইনডাইরেক্টলি আপনি এই অয়েল কোম্পানিতে একটা ফিক্সড ইনকামেরই একটা প্রক্সি হিসাবে ইনভেস্টমেন্ট আপনার ওখান থেকে যদি কোনো আপসাইড থাকে ক্যাপিটাল গেইনের। রাইট। সো আমরা যেটা দেখছি লাস্ট 6 মান্থস 1 ইয়ারের মধ্যে এই অয়েল ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো খুবই স্টেবল আছে। ওরা ফ্লোরেও যায় নাই, বাট ফ্লোরের কাছাকাছি থাকলেও আপনার এরকম বেশ কিছু কোম্পানি আছে, যেমন এমজেল। আই ওয়াজ সো কনফিউজড লাস্ট উইক যে আপনার পার শেয়ারে আপনার 4 থেকে 5% মতো ইল্ড, এন্ড শুড আই বেট অন আপসাইড অর আবার ফ্লোরে আটকাবো? I remain
refrained myself. রাইট সো এরকম এইসব কোম্পানি যারা আসলে আপনার ইয়ে থেকে ইন্টারেস্ট সাইকেল থেকে অ্যাডভান্টেজ হচ্ছে, সো এগুলো টু ওয়াচ আউট ফর। মেবি এখন ইনিশিয়ালি আপনি ওয়েটেজটা আমরা বলবো যে ডিপেন্ডিং অন আসলে আপনার রিস্ক অ্যাপিটাইট এবং আপনার এট দ্য সেম টাইম আপনার টাইম হরাইজন, আপনার রিকোয়ারমেন্ট, এসবের উপরে বেস করে হয়তো লো এন্ডে হয়তো 10-20% হয়তো ইকুইটিতে আপনি আই উড রেকমেন্ড যে পুট অ্যান্ড কিপিং দ্য রিমেইনিং ইন অ্যান্ড কিপ ওয়াচিং দিস কোম্পানিজ, কারণ এগুলো হয়তো একটা বড় একটা অপরচুনিটি আমাদেরকে দিবে হয়তো বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার। এখান থেকে হয়তো আমরা এখান থেকে একটা বিগ And we don't know যে এখান থেকে টার্ন অ্যারাউন্ড অর ফ্লোর উঠে গেলে কি হবে। এক্স্যাক্টলি। সো যেহেতু আপনার এই ফ্লোরের রিলেটেড একটা কনফিউশন বা আনসার্টিনিটি রয়ে যাচ্ছে, সো আপনি যদি ফিক্সড ইনকামে এখন ফোকাস যদি থাকেন, This is across the board. রাইট, যদি আপনি ওখানে যদি আপনার এক্সপোজারটা যদি থাকে, দেন ইউ অলওয়েজ হ্যাভ দ্য অপরচুনিটি টু শিফট যখন আপনি একটু ভিজিবিলিটি পাবেন। সো যখন আপনি একটু কনফিডেন্ট এবং কনভিকশন নিয়ে যখন আপনি মুভ করতে পারবেন, দ্যাটস দ্য টাইম আই থিঙ্ক টু মুভ ইনটু ইকুইটি। আগে একটা আপনি 10 সালের পরিস্থিতির কথা বলছিলেন, আমরা ইকোনমি ভালো করছিল না, ইনফ্লেশন খুব হাই হচ্ছিল, ইন্টারেস্ট রেট তো কত বেশি ছিল তখন, and all the oil money was chasing the stock market, like তখন particularly ব্যাংকের স্টক প্রচুর ওভারভ্যালুড শেয়ার থেকে মানে এক্সেসিভ রিটার্ন এসেছিল, অ্যান্ড তার কনসিকুয়েন্স আমরা পরে দেখেছি। এই ধরনের আইল মানি সাডেনলি স্টক মার্কেটে চেঞ্জ করতে থাকবে, এই ধরনের সিচুয়েশন নেক্সট 1 ইয়ারে আপনি ক্যান ইউ অ্যাজিউম? নট রিয়েলি, কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন কোভিডের টাইমেও আমরা সিমিলার সিচুয়েশন দেখছিলাম, যেটা আমি বলছিলাম যে কোভিডের টাইমে যেটা একটা সব এটা কিন্তু গ্লোবাল মার্কেটেও এটা হয়েছিল। এক হচ্ছিল ইন্টারেস্ট রেট একদম খুব লো ছিল, আর একটা হচ্ছিল যে বিকজ স্টিমুলাস অ্যান্ড আদার মানি প্রিন্টিংয়ের কারণে যেটা হচ্ছিল, দেয়ার ওয়াজ লট অফ ফান্ড যেটা অ্যাভেলেবল ছিল, অ্যান্ড অ্যাভিনিউজ আসলে অন্য কোনো জায়গা থেকে রিটার্ন ওভাবে আসছিল না। সো দ্যাটস দ্য টাইম ওয়ান এটা ফ্লো করে হচ্ছে ইকুইটিতে। সো ওভার দ্য নেক্সট 2 to 3 ইয়ার্স আসলে অ্যাটলিস্ট 2 ইয়ার্স হরাইজনে আসলে ইন্টারেস্ট রেট খুব বেশি ফল করার পসিবিলিটিটা রিলেটিভলি লো। সো আই থিঙ্ক নেক্সট ইয়ার উইল প্রবলি সি মেবি এন্ড অফ দ্য ইয়ারে হয়তো ইন্টারেস্ট রেট কিছুটা মানে নেক্সট ইয়ার বা 2025-এর স্টার্টিংয়ে হয়তো আমরা দেখতে পারি যে ইন্টারেস্ট রেট মাইট স্টার্ট টু কাম ডাউন, বাট দ্যাটস দ্য টাইম টু আসলে স্টার্ট টু টেক পজিশন। সো আপনি আস্তে আস্তে করে আপনার ওয়েটেজটা বাড়াবেন, দেন হচ্ছে যে আসলে এটা এন্টায়ারটাই হচ্ছে একটা সাইকেল। সো আমরা যেটা প্লে দ্য আনসার্টেনিটি, এক্স্যাক্টলি, সো আমরা নর্মালি যেটা চেষ্টা করি যে আসলে আমরা এই যে প্রোডাক্টটা আমরা এখন অ্যাভেলেবেল করছি আমাদের ক্লায়েন্টদের জন্য, সেটা হচ্ছে যে এই বোথ ফিক্সড ইনকাম এবং ইকুইটির একটা মিক্স। সো এখানে যেটা করে যে একটা ব্যালেন্সড একটা সলিউশন দেওয়ার চেষ্টা আর কি। সো এখানে যেটা হচ্ছে যে গ্র্যাজুয়ালি আপনার যেহেতু একটা আরেকটা আপনার রিভার্স ইয়েতে কাজ করে, সো আপনি একটা হেজের মতো একটা ইয়ে পাচ্ছেন যে আপনি আপনার ক্যাপিটালটাকে প্রোটেক্ট করতে পারছেন, কিছু রিটার্নও পাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম অপরচুনিটিতে আপনি শিফট করতে পারছেন আস্তে আস্তে ওয়েটটা ইনক্রিজ করে। কারণ আমাদের ক্লায়েন্টদেরকে মোস্টলি যেই অফারটা সেটা হচ্ছে যে আসলে শর্ট টার্ম রিটার্ন না, এটা হচ্ছে ওভার আ পিরিয়ড যাতে আপনি যাতে গ্রো করতে পারেন। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে আপনাকে ওয়েটেজটা আসলে বাড়াতে হবে। আপনি যদি আপনার সিগনিফিকেন্ট পোর্শন যদি আপনি গুড কোম্পানি বা কনভিকশনে যদি দিতে না পারেন, দেন আসলে ওই বেনিফিটটা আসলে আপনি এটা অবটেইন করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আই থিঙ্ক আই গট দ্য আনসার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ওমর ভাই। সো দ্য কনক্লুশন ইজ আমরা বলতে পারি যে ক্যাপিটাল যেটা আমরা স্মার্ট ক্যাপিটাল বলি, তাদের অ্যাপেটাইট ফর স্টকস not that much, যে there is significant risk of miss out right now, rather সবাই watchful and risk averse mood এ আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা ম্যাক্রো ইকোনমিক পরিস্থিতি, তারপরে হচ্ছে কর্পোরেট আর্নিংস, ডিভিডেন্ড পে আউট, সব কিছু সম্পর্কে আমাদের বললেন ওমর ভাই। এক্স্যাক্টলি যে কনফিউশনগুলো আমাদের মধ্যে, যে রিস্ক অ্যাভার্সনেসটা মার্কেটে দেখা যাচ্ছে, ইনস্টিটিউশন, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, অ্যানালিস্ট সবার মধ্যে, তারা এখানে একটা ব্লেন্ডেড অ্যাপ্রোচ থেকে প্লে করছেন, মোর অ্যালোকেশন ফর রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, আর হয়তো দে স্টার্টেড বিল্ডিং পজিশন যেগুলো ইকুইটিতে আপনার ভালো ডিভিডেন্ড ইল্ড আছে, পাশাপাশি একটা ক্যাপিটাল গেইনেরও একটা পটেনশিয়াল আছে। টু সাম এক্সটেন্ট তারা সেখানে হয়তো পজিশন বিল্ডিং শুরু করেছেন, বাট অল আউট এফোর্ট দিয়ে যে ইকুইটি কিনছেন বিষয়টা এরকম না।
ডেফিনেটলি ফ্লোর প্রাইস হচ্ছে ইজ সামথিং দ্যাট ইজ হিন্ডারিং দ্য এন্টায়ার বল গেম। পরের পর্বে দেখা হচ্ছে।